আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মঙ্গলবার সকাল 10টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে এটি অনুষ্ঠিত হবে। আর বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এর আগে শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে ঠাঁই হচ্ছে কাদের? রাজনীতির মাঠে এখন সেই আলোচনাই তুঙ্গে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, নতুন সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদে থাকবে বড় চমক। অভিজ্ঞ তারুণ্যের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা খুব বড় হবে না বলেও আভাস দেন দলটির নেতারা। বিগত দিনের আন্দোলন সংগ্রাম আর দলের অনুগতরাও থাকবেন বিবেচনায়। যুগপৎ আন্দোলনের শরিক ও সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরাও পাবেন সুযোগ। সুমনদের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি প্রায় চূড়ান্ত করেছে তাদের মন্ত্রিসভার আকার। রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় রয়েছেন দলের দুর্দিনের কাণ্ডারি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমদ। যদিও আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের জন্যও তিনি আলোচনায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাণিজ্য এবং পররাষ্ট্রের জন্যও তাকে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে অর্থে রেজা কিবরিয়ার নামও আলোচনায় রয়েছে। শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আনমা এহসানুল হক মিলন। স্বাস্থ্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আর কৃষিতে দায়িত্ব পেতে পারেন আব্দুল আওয়াল মিন্টু কিংবা শহীদুল ইসলাম বাবুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। আর প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায় রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বে আসতে পারেন শ্যামা ওবায়েদ। টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন হুমায়ুন কবির। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আলোচনায় রয়েছেন ইশরাক হোসেন। এই মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন আমিনুল হকও। থাকতে পারেন গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ বুলু ও একেএম ওয়াহিদুজ্জামান। আলোচনায় রয়েছেন জোটটির শরিক দলগুলোর প্রধান আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর ও জোনায়েদ সাকি সহ আরও অনেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। মন্ত্রিসভায় স্থান পেলে দক্ষতার সবটুকু উজাড় করে দিতে চান আলোচনায় থাকা নেতারা। কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশে, কারণ কর্মসক্ষম জাতি বানাতে হলে আমাকে এই সেক্টরই সবচেয়ে বেশি ট্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। ভূমি দখল, জমি দখল, দোকান দখল, মানুষের ঘরবাড়ি দখল, এদের হাত থেকে বাংলাদেশের আমার এলাকার জনগণকে একটি নিরাপদ জনপদে পরিণত করা, এটি হলো আমার প্রধান দায়িত্ব। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সব বিষয়ে ভারসাম্য রেখেই গঠিত হবে নতুন মন্ত্রিপরিষদ। অভিজ্ঞ থাকবে, তরুণ থাকবে, সবাই তো একটা রিপ্রেজেন্টেশন থাকবে মন্ত্রিসভায়। এটা তো স্বাভাবিক। সততাটা অনেক বড় প্রশ্ন এখানে। এটা আছে, যোগ্যতার বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, তো সবকিছু মিলিয়ে আর কি। নির্বাচনের পর নতুন বাস্তবতায় গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হবে এটি। দীর্ঘদিনের ত্যাগ এবং যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিসভায় জায়গা পাবেন তারা। নবগঠিত মন্ত্রিপরিষদের সামনে রয়েছে যেমন নানামুখী চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের ঘোষিত টানা 5 দিনের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছেন কর্মজীবী, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে ঢাকাগামী বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। মহাসড়কগুলোতে দেখা গেছে বাড়তি যানবাহনের চাপ। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। তবে প্রশাসন বলছে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে কর্মচাঞ্চল্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। এ বিষয়ে আরো জানতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, এই মুহূর্তে রাজধানীমুখী মানুষের যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? সিনথিয়া, যেমনটি বলছিলেন যে আসলে নারীর টানে কিন্তু 5 দিনের ছুটিতে গিয়েছিলেন কর্মজীবী মানুষেরা, এবং আবারও কিন্তু কর্মের তাগিদে এই ঢাকা অভিমুখী হয়েছেন তারা। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস স্ট্যান্ড, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং রেলওয়ে স্টেশনে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে সকাল থেকে কিন্তু এখানকার যারা ঘরমুখ মানুষ যারা ছিলেন তারা কিন্তু আবারও ফিরে এসেছেন কর্মমুখী হয়ে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে একটু ট্রেন কিন্তু এসেছে, এবং ট্রেন থেকে কিন্তু আসলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগেই নেমেছেন, এবং তারা কিন্তু তাদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তারা কিন্তু বলছেন যে আসলে নারীর টানে তারা বাড়ি ফিরেছিলেন, এবং বাড়ি ফিরে কিন্তু বাড়ি থেকে আবার যখন আসলে কর্মস্থলে আসছেন তখন কিছুটা মন খারাপ থাকলেও কিন্তু আসলে তারা অনেকটাই উচ্ছ্বসিত। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু তারা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে যতই সময় গড়াচ্ছে ততই ট্রেনগুলো আসছেন, এবং ঘরমুখ মানুষ যারা ছিলেন তারা কিন্তু আবারও কর্মমুখী হয়ে ফিরছেন। তো সার্বিক পরিস্থিতি যদি আপনাকে এখানকার এখন জানাতে চাই যে আসলে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু ঢাকায় ফিরেছেন অনেকেই, এবং সারাদিন ব্যাপী আজকে ফিরতে থাকবেন বলেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্যাদি। ধন্যবাদ। এই মুহূর্তে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ভোটের পর আজ থেকে আবারও কর্মব্যস্ততা শুরু হচ্ছে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন? চিন্তে আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের যে ত্রিমুর এলাকা যে রয়েছে সেই ত্রিমুর এলাকায় আমি অবস্থান করছি। তো আমি আপনাকে জানিয়ে রাখি, অফিস ফেরত যে যাত্রী রয়েছে, অর্থাৎ নির্বাচনের ছুটিতে যে যাত্রীরা বাড়িতে ফেরত গিয়েছিলেন তারা কিন্তু আজকে অফিস চালু হয়েছে, এবং বিভিন্ন কলকারখানা চালু হয়েছে, সরকারি অফিসগুলো শুরু হয়েছে। তারা কিন্তু আমরা দেখেছি রাতভর কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক যোগে কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরেছেন, এবং এখনও ফিরছেন বলে আমরা দেখেছি। তারা সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ যানজটের যে একটি লাইন ছিল সেগুলো এখন আপাতত নেই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যানজট নিরসনে ব্যাপক তৎপরতা আমরা মহাসড়কগুলোতে লক্ষ্য করেছি। তো এবার নির্বাচনে কিন্তু তারা শান্তিপূর্ণ ভোট প্রদান করে ঈদের মতোই তারা আনন্দে কিন্তু কাটিয়েছেন এবারের ছুটি। তারা এমনটাই জানিয়েছেন যাত্রী সাধারণ আমাদেরকে যেটা জানিয়েছেন, আমরা কথা বলেছি, তারা এবারে একটি ঈদের মতো আনন্দঘন মুহূর্ত কাটিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে তারা আজকেই তাদের প্রথম কর্মদিবস শুরু করবেন, এবং তারা বেশ উৎফুল্ল মেজাজে রয়েছেন, এবং তারা আনন্দিত। তারা শান্তিপূর্ণ একটি ভোট উপহার দিয়ে তারা তাদের যে কর্মস্থল সেখানে ফিরে আসতে পেরেছেন। তো চিন্তিয়া, আমার কাছে এই ছিল ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে সর্বশেষ। ধন্যবাদ। নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন গ্রিড উপকেন্দ্রে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার প্রমাণ মিলেছে আরটিভির অনুসন্ধানে। তবে অভিযোগ অস্বীকার পাওয়ার গ্রিডের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলীর। নাটোর থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
2023-24 অর্থবছরে পাওয়ার গ্রিড বাংলাদেশের তত্ত্বাবধানে নাটোরের বনপাড়া পৌরসভার খেজুরতলায় 132/33 কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। চীনের প্রতিষ্ঠান সিসিই এবং বাংলাদেশের টেট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির যৌথ তত্ত্বাবধানে 2 বছর ধরে চলছে এর নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ আর সরজমিনে আরটিভির অনুসন্ধানে উঠে আসে উপকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের চিত্র। খোয়া, বালি, সিমেন্ট, রড সহ বিভিন্ন উপকরণ ব্যবহারে মানা হচ্ছে না সরকারের অনুমোদিত মাপকাঠি। এখন যেটা মনে রাস্তা হবে ভিতরে, এই জন্য মনে হয় নিম্ন ভাটার ইটলি আইছে। আমরা এসব ভালো মন্দর তো কিছু বুঝি টুঝি না, যারা বুঝে তারা যদি বাদ হয় তাহলে ধরেন হবে, তাছাড়া তো হবেই না। হ্যাঁ, যেটা ভুল হয়েছে যেটা বাদ দিয়ে আর এক জায়গায় করছে। পরাগাম থানা কর্মকর্তা ইউনো মহোদয়কে অনুরোধ জানাবো, এই কাজগুলি আসলে একবার হলেও তদন্ত করা উচিত। অনিয়মের অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মেহেদী হাসান। 15 থেকে 18 দিন বা 20 দিন চুন, খোয়া এবং জোলা গুড়, তেঁতুল এগুলা মিক্সিং করে তারপর জল ছাড়টা করা। এটা পচানোর জন্য বা নরমের জন্য এটা তো টিকেট খোয়া দিয়ে হবে। এটা হয়তো উনি বা আশেপাশে যারা সাধারণ মানুষ যারা সিভিল সেক্টরের সাথে জড়িত নাই তারা হয়তো বুঝতে পারবে যে এরা নিম্নমানের খোয়া ইউজ করে। এ বিষয়ে জানতে চাইলে উপকেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আনাস মাহমুদ সাফাই গান ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষেই। আমি তো বলছি যে আমার কাজে কোনো অনিয়ম হয়নি। আপনার অনিয়ম আপনার কাছে মনে হয় আপনি তদন্ত করেন, আমার অফিসিয়াল নিয়মে সমস্যা নাই তো। আমার সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নাই, আমি তো সাক্ষাৎকার দেওয়ার জন্য কেন বসে নাই ভাই। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, আরটিভি। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় ধর্ষণসহ সারা দেশে নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে এনসিপি। শনিবার দিনগত রাতে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে তা শেষ হয় শাহবাগে। পরে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ক্ষমতায় আসতে না আসতে বিএনপির নেতাকর্মীরা ধর্ষণ, খুনের মতো অপরাধ করেছে, কিন্তু তারা সঠিক পথে না আসলে স্বৈরাচার আওয়ামী লীগের মতোই পতন হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ নাও করতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আঘাত গোষ্ঠী বিএনপি কোন নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা, একটি কটু কথা বলার সুযোগ পাবে না। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নারীকে ধর্ষণের ঘটনাটি প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 10টায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। এর আগে দুপুরে নোয়াখালী 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, পুলিশের তদন্তে ভাইরাল হওয়া নারী ধর্ষণের বিষয়টি সত্যতা মেলেনি। এদিকে নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। নির্বাচন পরবর্তীতে প্রায় আমাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মীদের বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ধর্ষণ নাটক মঞ্চস্থ করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে হাতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হঠাৎ করে ধর্ষণের মতো প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ার কারণ কি হতে পারে, আর যার ধর্ষণের বিষয়ে কথা উঠেছে তার কাছ থেকে কোনো বক্তব্য কি নিতে পেরেছেন কিনা জানাবেন?
জি, ধন্যবাদ সিন্তিয়া আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, হাতিয়ায় এই এক নারীর দর্শনের ঘটনা এক ধরনের দ্রুমজাল সৃষ্টি হয়েছে। এর পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পক্ষের জোরালোভাবে অ্যাক্টিভিটিস আমরা চোখে পড়েছে কালকে থেকে। এই নারী হাতিয়ার সানন্দী ইউনিয়নের প্রকল্প এলাকায় তার বাড়ি। সেখানে নির্যাতনের শিকার হয়ে গতকাল সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরে তিনি ধর্ষিত হয়েছেন বলে চিকিৎসকদেরকে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে জোরালো শাস্তি দাবি করা হয় এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরে টনকটরে প্রশাসনের রাতে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম মহিলার বাড়িতে যান এবং সেখানে তারা এলাকাবাসীর সাথে কথা বলেন, বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন। রাতে তারা ফেরার পরে সেই ঘটনাস্থল পরিদর্শন করে। ফেরার পরে সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেলের আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে নিশ্চিত করেন যে বিষয়টি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এখানে দ্বন্দ্ব সংঘাতের ঘটনা ঘটেছে, কিন্তু দর্শনের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলে এলাকাবাসী তাকে নিশ্চিত করছেন। তিনি আরও জানিয়েছেন যে এটি এক ধরনের প্রপাগান্ডা, তবে দর্শনের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। তারপরেও তারা আরও অধিকত তদন্ত করে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করবেন। তবে বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকে হাতিয়া উপজেলা নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ একাধিকবার ফেসবুক পোস্ট করছেন এবং এই ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে দায়ী করে তিনি তাদের শাস্তি দাবি করছেন। গভীর রাতে তিনি নোয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ওই নির্যাতিত নারীর সাথে দেখা করছেন এবং তিনি এই ঘটনায় ডিএনএ টেস্ট করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা বলছেন যে হাতিয়াতে গত কয়েকদিন বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নির্যাতন করা হয়েছে। সেই ঘটনাগুলা ধাপাচাপা দেওয়ার জন্য এই দর্শনের মতো এই ধরনের ঘটনা মঞ্চায়িত করা হয়েছে। তারা বলছেন যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। যদি দর্শনের ঘটনা না ঘটে তাহলে কেন এই প্রপাগান্ডা এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নামে এবং তাদেরকে দোষী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি করছেন হাতিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে নির্যাতনের শিকার এই নারী সম্পর্কে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। ঢাকার ধামরাইয়ে ডেমরান এলাকায় চলমান সরকারি সেচ প্রকল্পে হামলা চালিয়ে 2টি বৈদ্যুতিক মোটর ভাঙচুর করে ভূমিদস্যু ও অবৈধ ভূমি দখলকারীরা। এ সময় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন আহত হন এবং চালককে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কৃষকদের অভিযোগ, হামলার পর থেকে সেচ প্রকল্পটি বন্ধ থাকায় খরার মুখে ধানের জমি। ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ঢাকা ধামরাই উপজেলার ডেমরান এলাকায় ভূমিদস্যু ও অবৈধ ভূমি দখলকারীদের হামলায় সরকারি সেচ প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। এতে 3 ফসলি কৃষি জমি খরার ঝুঁকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অবৈধ মাটির লিকের কারণে 3 ফসলি জমি বিপর্যস্ত হচ্ছে। এই প্রজেক্টের আওতায় প্রায় 900 বিঘা জমি হুমকির মুখে। এদিকে হামলার কারণে আনোয়ার হোসেন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ডিপ তালা হয়ে গেছে, সব বন্ধ আছে, 3-4 দিন ডিপ বন্ধ। আমাদের জমি ফাইটে একবারে আঁকড়ে রয়েছে এবং ওই পানি যাওয়ার কারণে আমার এই ডিপ বন্ধ করে রাখছে, ডিপের উপরে হামলা করছে। তারা বাংসুং করে রাখিরে মারাদারি করছে। হ্যাঁ, বাধা কুচি দেখা রাখির মারাদারি করছে। দরজা ভাঙ্গা পারে নাই, ওই উত্তম দিকে টিন ছুটাইছে, ওয়াল ভাঙছে, সাবলতে চড়াই আমার মারি হারাইব। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। যেমন শেষ প্রকল্প শুনলাম, একটা শেষ প্রকল্প বন্ধ আছে, আমরা তদন্ত করতেছি। আমরা খুব শীঘ্রই আশা করি ব্যবস্থা নিতে পারবো। যদি মাটি কাটা সংক্রান্ত কোনো বিষয় থাকে আমরা কঠোর পদক্ষেপ নেব। অবৈধ ভূমি দখল ও হামলার ঘটনায় হুমকিতে কৃষি জমি ও সেচ প্রকল্প। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার স্থিতিশীল হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। গত কয়েক মাস ধরে এলপিজির বাড়তি দামে সৃষ্ট
জন অসন্তোষের মধ্যেই এ আশার বাণী দেন উপদেষ্টা। বলেন, দ্রুতই সাপ্লাই বাড়িয়ে এলপিজির বাজার স্থিতিশীল করা হবে। তাছাড়া গত বছরের ন্যায় এবারও রমজানের ভালো প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, তাই নতুন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না। এছাড়া জ্বালানি খাতের জন্য কেয়ার স্টেশন, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, অয়েল পারচেজ নেগোসিয়েশন এবং সজাগ ট্রেসপাস অ্যালার্ট নামে 5টি অ্যাপের উদ্বোধন করা হয়েছে, যা বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলার খবর। নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপের 10ম আসরের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি সুপার 8-এ নজর দুই দলের। এর আগে বেলা 11:30টায় লড়বে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে দুপুর 3:30টায় মুখোমুখি নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন রাফি আমিন। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটা পড়ার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের স্বার্থ রক্ষার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে বিশ্বের কয়েক কোটি ক্রিকেট ভক্তের পছন্দের লড়াই মাঠে গড়াতে যাচ্ছে। এই গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে দুই দল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো রকমের জয় দিয়ে আসর শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে এবার সুপার 8-এ নজর ম্যান ইন গ্রিনদের। এদিকে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পরিসংখ্যানটা ভালো নয় দলটির, তবে অধিনায়ক সালমান আগা আত্মবিশ্বাসী জয় নিয়ে। হ্যাঁ, তাদের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়, কিন্তু এটা নতুন দিন, নতুন ম্যাচ। জেতার জন্য আমাদের ভালো খেলতে হবে। ইতিহাস বদলানো যায় না, সেখান থেকে শিক্ষা নেওয়া যায়। আমরাও শিক্ষা নিয়েছি। এদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 29 রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে 93 রানের বড় জয় পায় ভারত। তাতে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে স্বাগতিকরা অবস্থান ধরে রেখেই চোখ রাখছে সুপার 8-এ। তাতে পাকিস্তানের মুখোমুখি হতে মুখিয়ে ভারত। মাঠে নিজেদের প্রমাণ করতে চান অধিনায়ক সূর্যকুমার। তারা এখন ভালো খেলেছে, গত দুই ম্যাচেও ভালো করেছে। এই কন্ডিশনে ম্যাচ দুটি খেলায় তারা কিছুটা সুবিধা পাবে। আমাদেরও চেনা কন্ডিশন। আপাতত মাঠে যেতে চাই আর নিজেদের সক্ষমতা দেখাতে চাই। টি-20-তে দুই দলের 16 বারের দেখায় ভারতের জয় 12টি আর পাকিস্তানের 3টি। অবশ্য এই পরিসংখ্যানে পরিবর্তন আনতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তাতে একটি করে পয়েন্ট নিয়ে দুই দলই উঠবে সুপার 8-এ। রাফি আমিন, RTV। সকালে সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।